সাফওয়ান, লাবণ্যকে ছাড়ো। সবেমাত্র দেশে ফিরেছে। এসব কি করছো? ছোট্ট মেয়েটাকে মারছো? তোমার ফকির জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? সে কতটা ভালোবাসে তোমায়, সেটা অন্তত বলতে হবে না? আর তুমি তার ছোট আদরের মেয়েকে দিন দুপুরে ব্যথা দিচ্ছ। বাবার ধমকে দাউ দাউ করে ওঠা রাগ নিমিষেই নিভে গেল। আস্তে করে ছেড়ে দিল লাবণ্যকে। মেয়েটি কেঁদে কেটে হেঁচকি তুলে ফেলেছে। এক দৌড়ে চলে গেল সাফওয়ানের মায়ের কাছে। আজ কত শখ করে স্কুল পালিয়ে এখানে এসেছিল সাফওয়ানকে দেখতে। এতদিনের পুষে রাখা রাগের বশে হয়তো ছেলেটাকে একটু বেশি কষ্ট দিয়েছে। এই কষ্ট হয়তো দেখানো যাবে, কিন্তু এতদিন যে তাকে ইগনোর করেছে, অজান্তে ব্যথা দিয়েছে মনে। তার বুঝি কষ্ট হয়নি? তার কষ্ট তো দেখাও যায় না। এই ভেতরের ব্যথা কাউকে বোঝানো যায় না। তাছাড়া 3 দিন হয়েছে সাফওয়ান দেশে ফিরেছে। সেই থেকেই সুযোগ খুঁজেছে কখন এক নজর দেখতে পাবে তাকে। আজ সুযোগ হাতছাড়া করেনি, ছুটে এসেছে মামার বাসায়। আর এসেই বরাবরের মতো কষ্ট দিল তাকে। প্রতিনিয়ত মনে কষ্ট দিত, আজ যেন প্রকাশ্যেই শরীরে ব্যথা দিল। তবে ছোট্ট মনকে মেয়েটা বুঝালো, সেও ছেড়ে দেয়নি, উচিত শিক্ষা দিয়েছে এবার। প্রতিনিয়ত কষ্ট সহ্য করা মানায় না। এখন থেকে যতবার সাফওয়ান কষ্ট দিবে, সেও পাল্টা আঘাত হানবে। মনে দিতে না পারুক, দেহেই দিবে। কারণ একদিন না একদিন ওই দেহ সহ পুরো মানুষটাই তো তার। এখন হয়তো অধিকার নেই, একদিন ঠিক হবে। তখন কামড় কত প্রকার সব দেখিয়ে দিবে। আর রইল এ বাসায় আসা, 100 বার আসবে। এ বাসাটাও তার, বলতে গেলে শ্বশুর বাড়ি। এখন থেকে কথার জালে ফাঁসিয়ে ইচ্ছে মতো ধুয়ে দিবে। সাফওয়ান বাবার কথা গিলে ফেলল। এমনিতেই কাল থেকে সময় ভালো যাচ্ছে না তার। অনুশোচনার কষ্টে বুকের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কাউকে সে কথা শেয়ারও করা যাচ্ছে না। নিজের কর্মফলে দুমড়ে মুচড়ে একা একাই মরছে। আবার সিরাতের কথা ভাবতেই মরে যেতে ইচ্ছা করছে। তাই সারা রাত পাগলের মতো ড্রিঙ্কস করেছে। সকালে যাও একটু মন শান্ত হয়েছিল, সব নষ্ট করে দিল এই অভদ্র মেয়ে। তাই কালকের সমস্ত রাগ ক্ষোভ ভুলক্রমে এই মেয়েটির উপরেই ঠেলেছে। মস্তিষ্ক আর নিয়ন্ত্রণ করতে পারেনি। তাছাড়া এই ছোট্ট বয়সেই কথার কি ছিরি, যেন সে তার প্রেমিক। খন্দকার সাহেবের নজর পড়ল ছেলে লাল জখম হওয়া বুকে। সেদিকে চোখ রেখে কপাল কুঁচকে সন্দিহান কণ্ঠে বলল, এসব কে করলো? বুকে নখের দাগ, কামড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবার সামনে এই অবস্থায় সাফওয়ান অপ্রস্তুত হলো, কিছুটা এলোমেলো দৃষ্টি ফেললো আশেপাশে, চোয়াল শক্ত করে উত্তর দিল, তোমার ওই আহ্লাদি ভাগ্নি, আমি জাস্ট মেরে ফেলবো ওকে। হাঁটুর বয়সী মেয়ে হয়ে আমার সাথে লাগতে আসে। ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। অসভ্য। খন্দকার সাহেব মনে মনে হাসলো। ছেলের কাঁধে হাত রেখে বলল, জানোই তো, বাবা মায়ের আহ্লাদে মেয়ে অল্পতেই কষ্ট পায়। তাকে তুমি ব্যথা দিলে। আজ হয়েছে তাহলে। দেখবে, বিকেল থেকে এক গদা অভিযোগ চলে এসেছে তোমার নামে। সাফওয়ান রুমে চলে গেল। খন্দকার সাহেব ছেলের পেছন পেছন রুমে এসে দেখল সব জিনিস লণ্ডভণ্ড। হতাশার নিঃশ্বাস ফেললেন তিনি। অতঃপর ধীর কণ্ঠে কিছু বলতে সাফওয়ান আশ্বাসের সুরে বলল, চিন্তা করো না, আমি দেখছি, কেউ জানবে না। ভাদ্র মাসের গরমে শরীর বেয়ে ঘাম ছুটে যায়। আজ যেন প্রতিদিনের তুলনায় একটু বেশি রোদ। দুপুরের খড়খড়ে রোদে অবস্থা কাহিল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। সেই রোদের মাঝে বিরতিহীনভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে আহাদ। সে খবর পেয়েছে দুর্জয় সিং আজ রাতে রাজশাহী প্রবেশ করবে, যাতে প্রমুখ কোনো মতে খোঁজ না পায়। সেই মোতাবেক নিজে গা ঢেকে দেওয়ার জন্য এ জেলা ও জেলা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ধূর্ত প্রমুখের ছেলেরা তার থেকেও এক কাঠি উপরে। রায়হান তার পিছনে গুপ্তচর লাগিয়ে দেয়। প্রমুখকে আঘাত করার আগের দিন হঠাৎই উত্তরায় দেখেছিল সে। তৎক্ষণাৎ কবিরকে বলে, কিন্তু কবির সেই তথ্য দিতে দেরি করায় আঘাত করেই ফেলে দুর্জয়। এবার আর ভুল করেনি। রাঙামাটির একজনের কাছে যখনই শুনেছে, তখন থেকেই নজরে নজরে রাখছে তাকে। আজ রাতেই সুযোগ বুঝেই আহাত দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়বে তার উপর। একটা রেস্তোরাঁর সামনে গাড়ি থামালো আহাত। গাড়ি রাস্তার পাশে পার্কিং করে বের হলো। হালকার নাস্তা করে উঠে পড়লো গাড়িতে। তখনই ফোনে মেসেজ আসলো, দুর্জয় সিং আজ রাত রিসোর্টে থাকবে, কাল সম্ভবত বিকেলের ফ্লাইটে ভারতে পৌঁছাবে। আমাদের হাতে সময় নেই, দ্রুত চলে আসুন। আহাত গাড়ির স্পিড বাড়িয়ে ভয়েস মেসেজ পাঠালো। রাতের আধারে একা একাই হেঁটে চলছে আহাত। চারিপাশে কোলাহলপূর্ণ জায়গা। গভীর রাত হওয়ায় দিনের মতো ভিড় নেই। আহাত রিসোর্টের ভেতর ভিন্ন পোশাকে, চোখে কালো চশমা পরে ঢুকলো। স্টাফদের ন্যায় সচেতন নজরে আশেপাশে তাকিয়ে দুর্জয় সিং এর রুমের সামনে আসে। তার পেছনে ওত পেতে আছে আহাদের সাথে আসা 3জন টকবগে যুবক, যাদের রক্তে আগুন দাউ দাউ করে জ্বলে। মনের মতো কিছু না হলে রাগে সব তছনছ করে ফেলে। আহাদ দুবার দরজার করাঘাত করে নম্র কণ্ঠে বলে, আপনার ড্রিঙ্ক রেডি স্যার। ভেতর থেকে কোনো সাড়া শব্দ হলো না। আহাদ আবারও করাঘাত করলো। এবার হালকা আওয়াজে ক্যাচ শব্দ তুলে দরজা খুলে যায়। নেশায় বুধ হওয়া মাতাল দুর্জয় হেলে দুলে আসলো।
গায়ে শুধু প্যান্ট, তারও চেন খোলা, উপরিভাগ নগ্ন, মুখে বিরক্তির ছায়া, যেন মূল্যবান কাজে বাগড়া দেওয়ায় রাগে ফোঁসফোঁস করছে। আহাদ মনে মনে থুতু ফেলল। নিশ্চয়ই মেয়ে নিয়ে রঙ্গ করছিল। আগের রাগ নিয়ন্ত্রণ থাকলেও এবার থাকলো না। দুর্জয় এতটাই ড্রিঙ্ক করেছে যে চোখ তুলে ভালোভাবে তাকাতে পারছে না। সে কল্পনাও করতে পারছে না তার সামনে জলজ্যান্ত যমদূত। খুব কষ্টে চোখের পাতা টেনে খুলে বলল, ড্রিঙ্ক রেখে চলে যা। আহাত দাঁতে দাঁত চেপে পেছনে ঘুরে ইশারা দিল। তৎক্ষণাৎ কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারানোর স্প্রে দুর্জয়ের মুখে করল। দুর্জয় চোখ বন্ধ করে চেঁচিয়ে ওঠে, কি দিলি কুত্তার বাচ্চা? বাঙ্গির পুত, তোরা কে? জ্যান্ত চিতায় পুড়ে ফেলবে। আহাত চোয়াল শক্ত করে পরপর 3টা ঘুষি মারল দুর্জয়ের নাকে। তৎক্ষণাৎ রক্ত ছলকে গড়গড় করে বের হলো। ততক্ষণে জ্ঞান হারিয়েছে ভারতীয় ছেলেটা। আহাত থুতু ফেলল তার মুখের উপর। এরপর পেছনের ছেলেদের ইশারা দিয়ে বলল, খনকে ফুলারে গাড়িতে তোল, ওরে তিলে তিলে মারব। সাহস কত স্যারের পিঠে আঘাত করে? দুর্জয়কে কাঁধে তুলে নিয়ে গেল তারা। আহাত চটপট রুমে ঢুকে যায়। দেখলো একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে বিছানায় বসে, ভয় মিশ্রিত চেহারায় তার দিকে তাকিয়ে। আহাত বাঁকা হাসলো। রুমের দরজা লক করে উচ্চস্বরে শয়তানি হেসে বলল, কি জৈবন মাইরে, এত কষ্ট করে এসে পড়তে সুযোগ পেয়েও হাতছাড়া করব? সারাক্ষণ আদর চলবে। পাখি যদি ইচ্ছে করে ধরা দেয়, আমি না খেয়ে ছেড়ে দেয় না। এতটাও ভালো নয়। খুন করতে পারলে মেয়ে নিয়েও শুতে পারে। আর রাত মধুরাত। আমি মানুষ ভিন্ন হলো, আমার যন্ত্র কিন্তু একই। সময় কারো জন্য থেমে থাকে না, চলে যায় নিজ গতিতে। তেমনি তাইমা খানমের মৃত্যুর আজ 14তম দিন। সিরাতের শরীর দিন দিন অবনতি হলেও প্রমুখ খুব দ্রুতই সেরে উঠছে। পিঠের আর হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে কাল। ক্ষতটা শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন নিয়মিত ওষুধ খেলেই ক্ষত ভালো হবে। এত ভালোর মাঝেও তাদের দাম্পত্য জীবন অসুখী। প্রমুখ শত চেষ্টা করেও সিরাতকে কথা বলাতে পারে না। রিয়েলিটি মেনে জীবনটা সুন্দর করে সাজাতে হবে এটাই বুঝাতে পারে না। সারাক্ষণ বাচ্চাদের মতো হু করে কাঁদে। আস্তে আস্তে সবার সাথে এক অদৃশ্য দেয়াল জুড়ে দেয়। এই দেয়াল প্রমুখও নিস্তার পায়নি। তার সাথেও এক আকাশসম দূরত্ব। আজকাল একটু কাছে টেনে দুটো শুকনো চুমু তো দূর, মুখ দেখাও যেন ভাগ্য। এক বাসায় থেকেও দুজনের মাঝে আকাশ পাতাল দূরত্ব। নেই কোনো ভালোবাসা, নেই কোনো কথা। হঠাৎ করে সব সুখ যেন পালিয়ে গেছে কোথাও। তারা এক বিছানায় কবে ঘুমিয়েছিল মনে নেই। সারাক্ষণ সিরাত পড়ে থাকে তাইমা খানমের জিনিসপত্র সাজিয়ে রাখা রুমটায়। 2-4টে ভালো কথাও হয় না। দিনকে দিন সিরাতের কাছে বিষাক্ত লাগে জীবন সংসার। নিজেকে লুকিয়ে রাখার প্রয়াস চালায় ক্ষণে ক্ষণে। স্বামীর পাশে এত লোক থাকায় তেমন মাথাও ঘামায় না। সে জানে প্রমুখ ধীরে ধীরে সুস্থ হবে, কিন্তু সে কখনো আর হাসবে না, সুস্থ হবে না। কারণ মনে যে ব্যথা, সেটা কি সেরে উঠবে? মা চলে গিয়ে এক থালা ভাতের সমান কষ্ট তাকে ঠিকই দিয়ে গেছে। প্রমুখ প্রথম কয়েকদিন ট্রিটমেন্টে ছিল বলে তেমন কিছু বলেনি, কিন্তু এখন ঠিকই অনুভব করছে এক সমুদ্র দূরত্ব তাদের মাঝে, যা কখনোই হওয়ার কথা ছিল না। মেয়েটির সাথে ভালো মন্দ কথাও আদান প্রদান হয় না আজকাল। কতটা নির্মম পরিহাস এই জীবনে। মেয়েটিকেও কোনো আদেশ করলে এড়িয়ে চলে, যেন সে শুনতেই পারেনি। তাহলে কিভাবে সব ঠিক করবে প্রমুখ? আঘাত পাওয়ার পর যতটা যত্ন করেছিল, এখন সিরাতের মাঝে তার ছিটে ফোটাও নেই। ভুলেও এই রুমে এসে পাশে বসে জিজ্ঞাসা করে না। এখন কেমন আছেন আপনি? অথচ দিব্যি নিজেই দূরত্ব বাড়িয়ে রুমের বাইরে পড়ে থাকে। এক কাপ চা চাইলেও মুখ ফিরিয়ে আনমনে দরজা বন্ধ করে শুয়ে থাকে। এসব কাউকে বলাও যায় না, সহ্যও করা যায় না। প্রমুখ বুঝে তার কষ্ট, কিন্তু যদি এভাবে তাকে ইগনোর করে তাহলে সব ঠিকঠাক করবে কিভাবে জানা নেই তার। প্রতিটা রাতে বুকের ভেতর হাহাকার করে। এক বাজে অভ্যাস গড়ে উঠেছিল সিরাতের বুকে ঘুমানোর, কিন্তু এক দমকা হাওয়ায় সবকিছু ওলটপালট হয়ে গেল। ভেতরটা জ্বলে ওঠে। বিছানায় একা ঘুমানোর সময় যখন কল করেও রাতে সিরাত এ রুমে আসে না, রাগ বাড়ে, কষ্ট হয়, পীড়া দেয়। পৌরুষ সত্তা জেগে উঠলে মস্তিষ্কে বিগড়ে যায়। ইচ্ছে করে সিরাতকে মেরে ফেলতে, তবুও নিয়ন্ত্রণ করে নিজেকে, বুঝায় খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আগের মতো আবার সিরাত কাছে আসবে, ভালোবাসবে। রাতে ঘুম নেই। দিনে পড়ে পড়ে ঘুমায় অন্ধকার রুমে। এই রুটিন দিনের পর দিন সিরাতের জীবনে চলছে। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু আছে কান্না। ঘুমে তলিয়ে থাকা সিরাতের ফোন হঠাৎ বেজে ওঠে। দুপুরে অসহনীয় গরমে চোখ পিটপিট করে তাকালো সে। রোগা পাতলা দেহটা খুব কষ্টে টেনে টুনে তুলল বিছানা থেকে। হাত বাড়িয়ে ফোন কানে তুলে ঘুমন্ত সুরে বলল, বলুন। ওপাশ থেকে দীর্ঘশ্বাস শোনা গেল। কি বলবে সেই কথাই ভাবছে। যার মুখ চলতো দৌড়ের উপর, সেও আজকাল মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ছেলেটা ফোঁস করে শ্বাস ফেলে বলল, রুমে এসো, বাইরে যাব। সিরাত চোখ মুখ কচলে বিড়বিড় করলো, খুব দরকার? ভালো লাগছে না। তুমি কি চাইছো বলবে আমাকে? সারাদিন দরজা বন্ধ করে বসে থাকো। বাসায় যে অসুস্থ স্বামী আছে সেদিকে কোনো খেয়াল নেই। আমার কি তোমাকে প্রয়োজন হয় না? একটা কথাও বলো না। কি চাও তুমি? স্পষ্ট করে বলো। আমার ভালো লাগে না।
আর ভালো লাগছে না আমার। তুমি বুঝবে না কেন অসুস্থ হচ্ছে আমি তোমার জন্য। তোমার এই আচরণ জাস্ট নিতে পারছি না। দেহ সুস্থ হলেও মনে মনে ভীষণ ভেঙে পড়েছি আমি। বউ থেকেও যেন নেই, একটু আদর করার ভাগ্য হয় না। এভাবে কি জীবন চলে? এমন করো কেন? আমার যে কষ্ট হয়। রাগে ক্ষোভে ফেটে পড়ল প্রমুখ। এতদিনের সমস্ত রাগ ঢেলে দিল আজ। কখনোই ভাবেনি সিরাত নিজ হাতে এতটা দূরত্ব বাড়াবে। রাগ নিয়ন্ত্রণের বাইরে আজ ক্রোধে সম্পূর্ণ দেহ কেঁপে ওঠে। সিরাত হাসলো, ম্লান হাসি। ফোনখানা হাতে নিয়ে দরজা খুলল। এরপর প্রমুখের রুমে গিয়ে দেখলো ছেলেটি ফর্মাল ড্রেস পরে বিছানায় বসে আছে, মাথার চুলগুলো খামচে ধরে রাখা। সিরাতের হাঁটার শব্দ শুনে শীতল চোখে তাকালো, বলল, অনেক সহ্য করছি, দূর তো আর নয়। আজ থেকে ঠেং ভেঙে ফেলবো এই রুম থেকে বেরোলে। সিরাত পাত্তা দিল না। আলুথালু পায়ে চলে গেল বারান্দায়। উত্তপ্ত ফ্লোরে 4 হাত পা ছড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস টানে। এবার একটু ভেতরে ভেতরে হালকা লাগছে। প্রমুখের রাগ যেন তত্তর করে বাড়ে। এতদিন অসুস্থ ছিল বলে সহ্য করেছে এসব। আজ থেকে এক বিন্দু দূরত্ব হেয়ালি সহ্য করবে না। উঠে বারান্দায় গিয়ে সিরাতের হাত ধরে টানল। তৎক্ষণাৎ সিরাত হাত ঝামটা মেরে ছাড়িয়ে বলল, একদম বিরক্ত করবেন না, বাইরে যাবেন বললেন, এখনো বসে আছেন কেন? প্রমুখের জেদ বাড়ল। সিরাতের 2 হাত ধরে এক প্রকার টেনে হেঁচড়ে রুমে নিয়ে আসে। এরপর তার দিকে ঝুঁকে বলে, বাইরে গেলে খুশি হও, তাহলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার মাথা ব্যথা করছে, হাত বলে দাও। কথা বলেই শক্তপোক্ত হাত দ্বারা সিরাতকে কোলে তুলে নিল। সিরাত চেঁচিয়ে উঠে বলল, গলা ব্যথা করে না? টিপে দিতাম। ছেলেটা ওর কথার পাত্তা দিল না। এক ঝটকায় বিছানায় ফেলে প্রমুখ উঠল তার উপর। 2 হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মুখ গুজল সিরাতের গলায়। নাক ঘষে ঘষে বুঝালো সে কতটা অসহায়। তার উত্তপ্ত নিঃশ্বাসে সিরাত হালকা ঢোক গিলে। ভেতরটা কেমন যন্ত্রণা দিচ্ছে, হাসপাস লাগছে। সে আলগোছে হাত রাখলো ছেলেটার মাথার চুলে। চোখ দ্বারা গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। সে কিছু বুঝে ওঠার আগেই এতদিনের সমস্ত রাগ ক্ষোভ আর দূরত্ব ঢেলে দিল তার কোমল গলায়। নিজের দাঁতের দংশনে রক্ত বের করে ফেললো নরম গলায়। ব্যথায় চিৎকার করে সিরাত প্রমুখের চুল জোরে টেনে ছাড়াতে চাইল। বইয়ের মুখে ব্যথাতুর শব্দ শুনে ছেলেটি আস্তে আস্তে ছেড়ে দিল। অতঃপর সেই জায়গায় পরপর গাঢ় চুম্বন করতেই সিরাত নরম হলো। আবেশে চোখ বুজে ফুপিয়ে উঠল। কতদিন পর স্বামীর আদরে ভেতরে জ্বালা কমছে তার। আগের তুলনায় আরো আহ্লাদী হয়ে প্রমুখের মাথা জড়িয়ে ধরল। রাগ দেখে মাথার চুল টেনে কাঁদল হু হু করে। প্রমুখ বুঝলো মেয়েটার অসহায় হৃদয়। গলা থেকে মুখ উঠিয়ে আস্তে আস্তে কাপা ঠোঁট জোড়ায় এসে থামল। নেশাতুর দৃষ্টিতে নাকে নাক ঘষে ঠোঁট দ্বারা মেয়েটির ওষ্ঠে ডুবে যেতে প্রমুখের তিক্ত ফোন বেজে উঠল। সিরাজ যেন হুঁশ ফিরে পায়। চোখ খুলে চট করে মুখ ফিরিয়ে জোরে বুকের পাটায় ধাক্কা দিয়ে বলল, দরকারি কল বোধ হয়। প্রমুখ চোখ বন্ধ করে রাগ নিবারণ করে। অসময়ে কল করায় তাকে হাজারো গালি দেয়। ঝুঁকে বইয়ের ভেজা গালে চোখে টপাটপ ঠোঁট ছুঁয়ে শুষে নিল জল। আহ্লাদে সিরাত ঠোঁট উল্টায়। প্রমুখ গালে গাল ঘষে উঠল তার উপর থেকে। রাগে রিরি করা ছেলেটার হাত থেকে মুক্ত হয়ে সিরাত উঠে বসলো। গায়ের ওড়না ঠিক করে মাথা নত করে রাখে। প্রমুখ বিছানা থেকে নেমে ফোন কানে নিয়ে বলল, দুর্জয়কে বল ওর শেষ ইচ্ছে কি। আজ রাতে কুত্তার বাচ্চা জান বের করবো। ওর জন্য এতটা দূরত্ব আমাদের মাঝে। বউকে একটু চুমুটুমু দিতে পারে না। সেখানে আজকাল আদত্ত বিলাসিতা। সুখের সংসার হয়ে গেছে সুখের। সুরের বাচ্চার কলিজা কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। তৎক্ষণাৎ ফোন পকেটে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মাথার এলোমেলো চুল চিরুনি করে আয়নার মাঝে থেকে সিরাতের উদ্দেশ্যে বলল, শীঘ্রই ফিরবো। আশা করবো আজ এই রুমেই থাকবে, নয়তো খুব খারাপ হবে। কক্সবাজার সেই রাতের থেকে দ্বিগুণ খারাপ। বলে যেও না, রুম আলাদা হলেও বাসা একই। এবার বারণ না, এবার রুম থেকে বের হতেই হবে। তখন কিন্তু এতদিনের সমস্ত আদর পুষিয়ে নেব। নিঃশ্বাস ফেলারও জোর থাকবে না। ক্যাপাটে বাঘের ন্যায় শিঙে হয়ে ঝাঁপিয়ে পড়বো। তখন কষ্ট কিন্তু তোমারই। মাইন্ড ইট। গভীর রাতের সন্ধিক্ষণে এক বলিষ্ঠ যুবক হেঁটে যাচ্ছে জঙ্গলের পথে। গজারি গাছের বড় বড় শুকনো পাতা এক এক কদমে মর্মর ধ্বনি তুলছে। নেই কোনো কথার শব্দ, শুধু ভেসে আসছে পাতার ঝরঝর আর নিঃশ্বাসের আওয়াজ। যুবকটির পায়ের গতি বাড়িয়ে দিল। তার পেছনে টগবগে 3টি ছেলে। বিশ্বাসযোগ্য যুবকগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। জঙ্গলের মাঝ বরাবর এসে খুবই সচেতন দৃষ্টি বুলিয়ে থামল প্রমুখ। আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, নেই কোনো আলোর দেখা। ফোনের ফ্ল্যাশলাইটের সাহায্যে হালকা পাতলা দেখা যাচ্ছে। রায়হান একটা গোপন পথ বের করে নিচু কণ্ঠে বলল, এই সুড়ঙ্গ দিয়ে ঢুকতে হবে। প্রমুখ ইশারা দিতেই তার সাথে এক লাফে ঢুকে পড়ল 3 জন। গভীর সেই পথ এক ভুতুরে পথের মতো তৈরি করা হয়েছে। জঙ্গলে প্রতিনিয়ত মানুষ মধু সংগ্রহ করতে আসে, তবুও কেউ কশ্চিনকালে অনুমান করতে পারবে না এর ভেতরে একটা ছোট্ট কুটির আছে। আহাদ আর কবির মিলে কয়েক মাস আগে সুড়ঙ্গটা বানায়। উদ্দেশ্য
একটাই, তাদের শত্রুদের বিনাশ করা, মরার আগে মৃত্যুর স্বাদ অনুভব করা, যেখানে নেই কোনো আলো, নেই কোনো খাবার। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নিচে নেমে একটা দরজার সামনে দাঁড়ালো তারা। সেখানে পাহারা হিসেবে দাঁড়িয়ে আছে 4টি যুবক। সবার হাতেই বিদেশি অস্ত্র। ভুলেও এই পথে পা বাড়ালে একই কোপে যান কবজ। আহাত তাদের হাত থেকে চাবিখানা নিয়ে লোহার শক্ত মজবুত দরজা খুলে দিল। প্রমুখ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে দেখল অচেতন অবস্থায় হাত পা বাঁধা দুর্জয় সিং পড়ে আছে মাটিতে। মুখ দিয়ে একটু শব্দ করারও জো নেই। কাপড় শক্ত করে বাঁধা, অনাহারে শক্ত দেহটা নুইয়ে গেছে কয়েকদিনেই। প্রমুখ তার সম্মুখে বসে কুটিল হাসল। কবিরকে বলল, কুত্তার বাচ্চারা জ্ঞান ফেরা, মরণের জম কেমন হয় শেষবারের মতো চোখে দেখুক। কবির পানি ছিটিয়ে দিল। গা থেকে পচা গন্ধ আসছে। আজ 13টা দিন ধরেই এখানে বন্দি। নেই কোনো খাওয়া দাওয়া, গোসল করাও হয় না, শুধু চোখ মুখ বেঁধে দরজার ওপাশে শৌচাগারে নিয়ে যায়। 3 দিন ধরে শৌচাগারেরও দরকার হয় না। যদি পেটে খাবারই না পড়ে, চাপ আসবে কই থেকে? চুল আর দাড়িতে পাগলের মতো দেখা যাচ্ছে। রক্ত বা পুজ জাতীয় কিছু তরল বের হচ্ছে নাক কান দিয়ে। মাছিরাও নিজেদের খাদ্য মনে করে ঘুরে বেড়াচ্ছে তার দেহের উপর। দুর্জয়ের জ্ঞান ফিরতেই নিভু নিভু চোখে তাকালো। প্রমুখ পকেট থেকে রাইফেল বের করে ঠেকালো দুর্জয়ের থুতনিতে। বিশ্রী হাসি এসে বলল, ওই দিন বড় ভুল করলি দুর্জয়, আমাকে হয় মেরে ফেলতি, নয়তো দূরে থাকতি, কিন্তু তুই আঘাত করছিস আমায়। সেই আঘাতের মাসুলে 13 দিন ধরে এখানে পড়ে আছিস। মৃত্যুর যন্ত্রণা কি টের পাচ্ছিস, নাকি আরো কিছুদিন থাকবি? দুর্জয় সিং গুঙিয়ে অস্পষ্ট শব্দ করে মাথা নাড়িয়ে মুখের বাঁধন খুলে দিতে বলল। রায়হান এক লাথি মেরে কাপড় খুলে দেয়। তৎক্ষণাৎ দুর্বল গলায় বলল, পানি পানি দে, মেরে ফেল আমায়। ওই কেউ ওর পানি দে, শালা শেষ ইচ্ছাটা পূরণ কর। প্রমুখের কথা এক ছেলে পানি নিয়ে আসে, তাও গরম পানি। দুর্জয়ের মুখে ঢেলে দিতেই গরমে জ্বলে উঠে তার মুখ। ব্যথায় চিৎকার করে উঠল। সেই গরম পানি যখন মুখে চোখে পড়ল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। গরম পানি দেহের প্রতিটা অংশে জ্বলে পুড়ে যায়। সে হাত পা ছোটাছুটি করে বন্দি পাখির ন্যায় তড়পায়। তার আর্তচিৎকারে পুরো জঙ্গল এই গভীর রাতে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। এক ভুতুরে জঙ্গলে পরিণত হলো। কেউ তাকে বাঁচায় না। একটিখানি বাঁচার আশায় আকুতি মিনতি করলো, কিন্তু সামনের 8টি যুবকের মাঝে কারোরই মনও গড়ল না। দুর্জয়ের মুখখানা মুহূর্তে হয়ে উঠল ভয়ঙ্কর দগদগে। প্রমুখ পৈশাচিক আনন্দে উচ্চস্বরে হাসে। হাতের পিস্তলখানা দুর্জয়ের বুক বরাবর তাক করে বলল, দুষ্ট বেবি আমার, তোমার এত কষ্ট কি সহ্য হয় বলো? কথা শেষ হতে না হতেই গুলি করে দুর্জয়ের বুকটা ঝাঁঝরা করে দিল। দুর্জয় সিং চিৎকার করলো। একসময় সারা দেহ লুটিয়ে পড়ল মেঝেতে। নিঃশ্বাসটুকুও চলে গেল আজীবনের জন্যে। বিশ্রী দেহটায় এক লাথি মেরে প্রমুখ বলল, কুত্তার বাচ্চার লাশ এত টুকরো টুকরো করবি যাতে শনাক্ত করতেও মাথা খারাপ হয়ে যায়। আমার মধুর হানিমুনে এক বালতি জল ঢেলে দিল, আর আমি চুপ করে থাকবো? শালা খুব জ্বালিয়েছে আমায়। শোকের জীবন ভালো লাগেনি না? আসলো নিজ ঘরের জম ডেকে আনতে। প্রমুখ কাজ শেষে আগের ন্যায় সুড়ঙ্গ দিয়ে উঠে জঙ্গলে প্রবেশ করলো। রাস্তার পাশের গাড়িটায় উঠে দেখলো রাত 3টা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরাতকে টেক্সট দেয়, যদি জেগে থাকো তাহলে ঘুমিয়ে যাও, আর যদি ঘুমাও তাহলে শুভরাত্রি, কাল সকালে দেখা হচ্ছে। দুর্জয়ের লাশ 3টা ছুরির সাহায্যে টুকরো টুকরো করা হচ্ছে, যেন আস্ত একটা গরুর গোস্ত কাটছে তারা। এই কাজে খুব এনজয় করছে 3জন। সম্পূর্ণ দেহ টুকরা টুকরা করার মাঝেও নানান কথার ছলে গল্প জুড়ে দিল, যেন এটা খুবই দারুণ একটা কাজ। পুঁটি মাছের সাইজ অনুযায়ী প্রতিটা টুকরো করে একটা বস্তায় ভরল। কাজ শেষে রক্তাক্ত চোখ নাক কান সহ কলিজার মতো বিভিন্ন অঙ্গ আহাদ হাতে নিয়ে বিশ্রী হাসি দিল। খনকে কলিজা রাস্তা কুত্তো খাবো না, কি বোটকা গন্ধ, থু। কবির হাসলো। সকলের হাতেই মুখে তাজা রক্ত। সেই রক্ত দেখে রায়হানের গা গুলিয়ে যায়। ওয়াক ওয়াক ধ্বনি তুলল মুখে। মাইয়া মানুষের মতো বমি করস ক্যা? প্যাট হয়েছে প্যাট? আহাদের বিশ্রী কথায় রায়হান রাগান্বিত হলো। পেট বরাবর দিল এক লাথি। হাতের রক্তখানা আহাদের শার্টে মুছে উৎসুক কণ্ঠে বলল, মাদারবোর্ড, রাজশাহী গিয়ে পূর্তি কর দুর্জয় মালের সঙ্গে, আর আমাকে কস প্যাট হয়েছে? নষ্টা পোলা, মাইয়া দেখলে হুশ থাকে না? চুপ বাল, মাইয়ারে জোর করি নাই, স্ব ইচ্ছাই আমারে খাইয়া দিছে। দুর্জয় পায় নাই, তাই সব রাগ আমার উপর দিয়া ডালছে। কি কস, তোরে খাইয়া দিছে? কবিরের কথার উত্তরে আহাদ মাথা ঝাঁকায়। মানে ঘটনা সত্যি। রায়হান মাংসগুলো বস্তায় তুলে কাঁধে নিল। এরপর সুড়ঙ্গ দিয়ে বের হলো 3জন। পাশের বড় নদীর মাঝে ছুঁড়ে মেরে ঝাঁপিয়ে পড়ল 3জন। গায়ের রক্তগুলো তৎক্ষণাৎ ভেসে গেল পানিতে। সাঁতার কেটে কবির বলল, শুয়োরের বাচ্চা রক্ত দিয়ে আজ গোসল করুম। ওর মাংস হিংস্র মাছের খাদ্য হয়ে পেট ভোজন হবে। সব মাছের আজ বিশাল ভোজন পার্টি।
আলো ফুটতে শুরু করেছে চারিপাশে। প্রমুখ গাড়ি পার্কিং করে বাসার ভেতরে ঢুকে শুনশান নীরবতায় চারিপাশ ছেয়ে আছে। নিজের গায়ে শার্ট কোট ঘেমে বাজে গন্ধ নাকে ঠেকছে তার। প্রমুখ দ্রুত পায়ে রুমে প্রবেশ করলো। বিছানার দিকে চোখ যেতেই নজরে পড়ল চিকন রোগাসোগা রুক্ষ মুখের বউটা ঘুমিয়ে আছে। তৎক্ষণাৎই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হাত থেকে ঘড়ি খুলে গায়ের শার্ট খুলল। শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। দীর্ঘ সময় বাদে প্রমুখ বেরিয়ে চুলগুলো মুছল। এরপর বাতি নিভিয়ে শুয়ে পড়ল বউয়ের পাশে। সিরাত তার দিকে ফিরে ঘুমিয়েছিল। ছেলেটি আগের দিনগুলোর ন্যায় ঠান্ডা শীতল দুটি হাত সিরাতের পেটে স্পর্শ করল। মেয়েটির উত্তপ্ত দেহে হঠাৎ এমন ঠান্ডা হাতের স্পর্শে সেকেন্ডের ব্যবধানে ঘুম উবে গেল, কম্পন ধরে গেল সমস্ত দেহে। ভয়ার্ত চেহারায় চোখ খুলে সামনে তাকালো, দেখলো গভীর শীতল দুটি চোখ তার দিকেই তাকানো। সিরাতের অভিমান গাঢ় হয়। লোকটার জন্য রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেছিল, কিন্তু তারপরও না আসায় কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে খেয়াল নেই। সিরাতের তাকানোর মাঝে হাত দুটো আরো গভীরে যেতে থাকে। ধীরে ধীরে সিরাতও অস্থির অস্থির অনুভব করে। শুকনো গলা লালা দিয়ে ভিজিয়ে আলগোছে নিজের হাত ছেলেটির হাতে রাখলো। প্রমুখের চোখ মুখ শীতল, মুখ আস্তে আস্তে নিয়ে যেতে থাকে সিরাতের গলার কাছে। প্লিজ সিরাত, একটু কাছে টেনে নাও। কথা শেষ হতেই তৎক্ষণাৎ সিরাত খামচে ধরল তার হাত। আরেক হাত বাড়িয়ে নখ দাবিয়ে দিল প্রমুখের গলায়। হঠাৎ আক্রমণে প্রমুখ একটু সরে গেল, চোখে মুখে বিস্ময়। সিরাত চোখ গরম করে নিজের পেট থেকে প্রমুখের হাত সরিয়ে পেছনে ঘুরে শুয়ে পড়ল। প্রমুখ কপাল কুঁচকায়। এত বড় ও চমক সামলাতে খানিক সময়ও লাগলো। অতঃপর আবারও হালকা করে পেছন থেকে জড়িয়ে ধরল। এবারও সিরাত আলগোছে প্রমুখের বাঁধন নিজের দেহ থেকে সরিয়ে দেয়। চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘাড়ে কারো উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। সেই নিঃশ্বাসের পাল্লা সময়ের সাথে সাথে আরো তীব্র হয়। এই অস্থির হৃদয় ব্যাকুল হওয়ায় চোখে আর ঘুম ধরা দিল না। কেটে গেল নির্ঘুম এক ভোর। প্রতিদিনের ন্যায় সিরাতের ঘুম ভাঙল দুপুর 3টাতে। নির্জন বাসায় কোনো কোলাহল নেই, কথার আওয়াজও ভেসে আসছে না কানে। আশেপাশে কাউকে না দেখে সে ভাবলো প্রমুখ বেরিয়ে গেছে। সিরাত আস্তে ধীরে উঠে ফ্রেশ হয়ে দুর্বল পায়ে হেঁটে তাইমা খানমের জিনিসপত্র রাখা রুমে যায়। সেখানে হাত বাড়িয়ে খাট থেকে তাইমার ওড়না নিয়ে বুকে জড়িয়ে ধরল। দেহের ভর সামলাতে না পেরে ধপ করে শুয়ে ডুকরে কেঁদে ওঠে। মিহি কণ্ঠে বলে,